আজকে সংস্কারের বিষয়ে একজন বাংলাদেশের বিদগ্ধ রাজনীতিবিদ বলেছেন এটা নাকি হাস্যকর। তা আপনারা দেখেন নাই ওই যে রানা প্লাজা যখন হয়েছিল বা অতীতে যখন রাজনৈতিক অঙ্গনে বাচ্চারা হলো রাজপথে লড়াই করছিল আর মন্ত্রী এমপি গুলা একটু খিখি করে হাসছিল, আপনাদেরকে সেই স্মৃতি মনে নাই? যখন এই আন্দোলনটা হচ্ছিল তখন হলে হেন তেন করে রাজাকারের বাচ্চা বলে গালি দিয়েছিল, বড় বড় আরামকেদারা চেয়ারে বড় বড় হাসি ফুটিয়েছিল। তাদেরই বংশধররা আজকে বলতেছে যে এটা নাকি হাস্যকর। আপনার কোথায় হাসি আসে একটু বলবেন আমাদেরকে, তাহলে আমরা আপনার হাসিটা একটু বন্ধ করে দিব, তাহলে আপনার কান্না আসবে অনেক, কারণ আমাদের এখনো কান্না আসে। এই জন্য যারা যে পলিটিশিয়ানরা বাংলাদেশে খুব হাসতে ইচ্ছা করে আমাদের কাছে একটু আসবেন, আমরা আপনাদেরকে হাসি বন্ধ করে একটু কান্না ছুটিয়ে দিব। যথেষ্ট হয়েছে, যথেষ্ট ধৈর্য ধারণ করেছি। আর বাংলাদেশে আমাদের যারা সৈনিক ভাইরা এই রাজপথে নেমে এসেছিলেন, আমরা সরকারের কাছে আহ্বান জানাবো যে আপনারা এই সৈনিকদেরকে পুরস্কৃত করুন। একটি দুইটি মেডেল ধরিয়ে দেওয়ার নাই, যেটা আপনারা অফিসারদেরকে দিয়ে থাকেন। এই সৈনিকদের তেল জল নুনের অভাব রয়েছে, অল্প কয়টা টাকা বেতন পায়, সারাদিন সোজা হয়ে শটাং হয়ে দাঁড়িয়ে থাকে, কিন্তু যখন পরিবারের কাছে যায় অল্প কয়টা টাকা নিয়ে তাদের যেতে হয়, অথচ তারা দেশ মাতৃকা রক্ষা করে চলছে। এই যে বাংলাদেশে কোনো নিরাপত্তা ছিল না, এই মানুষগুলো নিরাপত্তার কাজ করে যাচ্ছে। আপনি দেখবেন মাঠে দেখবেন সেনাবাহিনীর লোকগুলা মুখ শুকিয়ে গেছে তাদের, সারাদিন ডিউটি করে একটার পর একটা প্রবলেম তারা সলভ করে যাচ্ছে। আমরা ডক্টর ইউনূস সরকারের কাছে আবেদন জানাবো যে আপনি এই সৈনিক যারা রয়েছেন তাদেরকে আপনি পুরস্কৃত করুন, কাগজে কলমও পুরস্কৃত করুন, তাদের বেতন ভাতা বাড়িয়ে দিন এবং তাদেরকে একটি সম্মান জায়গা প্রদর্শন করুন। এবং যারা অপরাপর শিক্ষক পেশাজীবী বুদ্ধিজীবী যারা এই মাঠে নেমেছিল, প্রত্যেকে দাবি নিয়ে আসতেছে, তাদের দাবিগুলো পূরণ করুন। আপনি যদি তাদের দাবিগুলো পূরণ করতে না পারেন, সে তো তার ফ্যামিলিতে বাচ্চার কাছে যেতে হয়। আপনি তাকে একটা পোস্ট দিয়ে রেখেছেন যে তুমি হলো অমুক জায়গার অমুক স্কুলের হলো শিক্ষক, বাচ্চা তাকিয়ে থাকে আমার বাবা তো শিক্ষক, কিন্তু সে যখন ঘরে যায় তার চেয়ে একটা যে চা দোকানদার হলো বেশি টাকা ইনকাম করে। এটা কি বাংলাদেশে ফাইজলামি পাইছেন আপনারা? এই জন্য আমরা এনসিপি রাজনীতি করবে, আমরা গণতান্ত্রিক প্রক্রিয়া যাচ্ছে, আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়া থেকে আপনারা অন্য জায়গায় ঠেলে দিবেন না। আমাদের সামনে যেই প্রসেসের মধ্যে দিয়ে আমরা গিয়েছি, এমন কোন বাহিনীর গোয়েন্দা সংস্থা নাই যেটা হলো অত্যাচারের মধ্যে দিয়ে আমাদের যেতে হয় নাই। বাংলাদেশের একদম প্রেসিডেন্ট হাউস থেকে একদম মাঠ লেভেলের সব জায়গা পর্যন্ত আমাদের দেখা হয়ে গিয়েছে। রাষ্ট্রের অ্যাক্টিভ সিস্টেমে কোনো পরিবর্তন হয় নাই। মন্ত্রণালয়গুলো আপনি কি তাহলে এখনো চিকিৎসা পাচ্ছেন? চিকিৎসা ব্যবস্থার কোনো খোঁজ নাই। যে আহত যারা এই গণঅভ্যুত্থানে আহত হয়েছে তাদেরকেও আপনি চিকিৎসা দেন নাই, শহীদদেরকে এখনো ঘুরাচ্ছেন। এখন আমাদের এনসিপির কাছে তো এত টাকা নাই যে আমরা তাদেরকে দিয়ে দিব। এটা তো আপনার রাষ্ট্রীয় দায়িত্ব, এই রাষ্ট্র সংস্কারের জন্য, এই রাষ্ট্রের জন্যই তো এই মানুষগুলো রাস্তায় নেমেছিল। আপনার তাদেরকে দায়িত্ব নিতে হবে। রাজনৈতিক দলগুলো যদি ফোন কল করে অমুক জায়গায় শহীদের ফ্যামিলি, তাকে 5,000 টাকার প্যাকেট ধরিয়ে দেন, এটা আসলে দায়িত্ব না। দায়িত্ব হলো তার যে স্বপ্নটা হলো বাস্তবায়ন করা। আপনারা একটা সংস্কারের কথা বলেছেন, আপনারা নাকি ভবিষ্যতে বাংলাদেশের সংস্কার চালু করবেন, আর আপনার সামনেই তো এখন সংস্কার এসেছে, তাহলে আপনি কেন এটাতে সাইন করতেছেন না? এগুলো কেন বাস্তবায়নের উদ্যোগ নিচ্ছেন না আপনি? তাহলে এইসব ভণ্ডামি বাউতাবাজি আপনাদেরকে বন্ধ করতে হবে। কারণ বাংলাদেশে যারা তরুণরা রয়েছে তারা যথেষ্ট বুদ্ধিমান, এই বিষয়ে যথেষ্ট সচেতন, এদেরকে আপনারা কলা দেখাতে পারবেন না। এই জন্য সকলের কাছে আপনাদের আহ্বান থাকবে, যেটা সামারি কথা, ডক্টর ইউনূস শহীদ মিনারে যেতে হবে, সেখানে গিয়ে জুলাই সনদের আদেশ জারি করবেন, সাইন করবেন, আমরাও সেখানে সাইন করব। সকল আহত শহীদ, জুলাই ফ্যামিলি, দেশপ্রেমিক যারা রয়েছে সকলকে উনি আহ্বান জানাবেন, সকলে আসবে। 2 নম্বর জিনিস হলো আসিফ নজরুলের বড় দায়বদ্ধতা রয়েছে, বিচার এবং সংস্কার। তার কোর্টে গিয়েছে, এখন দেখি আসিফ নজরুল কত বড় কোর্টে বল খেলে। উনি তো প্রধান উপদেষ্টা হতে চেয়েছিলেন, এখন দেখি উনি আসলে বাংলাদেশের মানুষের কতটুকু প্রয়োজনটা উনি পূরণ করে দিতে পারেন। আর অন্যান্য উপদেষ্টারাও যেতে হবে, ডক্টর ইউনূসকে শক্ত হাতে এই মাঝি হতে হবে, অথবা এই তরির ভার নিতে হবে। এবং ভবিষ্যতে আমাদের যারা আর্মির সৈনিক ভাইরা রয়েছেন, তারা এই গণঅভ্যুত্থানে এসেছিলেন, তাদেরকে পুরস্কৃত করতে হবে। আহত শহীদ ফ্যামিলি যারা রয়েছেন তাদের নিরাপত্তার দায়িত্ব নিতে হবে। এবং বাংলাদেশের ব্যবসায়ী যারা রয়েছেন তারা খুব বেকায়দা রয়েছেন, নতুন বাংলাদেশের অর্থনৈতিক পুনর্গঠনে এই বাংলাদেশের কনসেনসাস কমিশনের মধ্য দিয়ে যে একটি প্রক্রিয়াগত জায়গায় আমরা এসেছি, এটা বাস্তবায়নের আইনি ভিত্তি নিয়ে নতুন বাংলাদেশের স্টার্ট করে দিন, বাংলাদেশের মানুষকে শান্তি দিন। গণভোটের বিষয় হলো জামায়াত এবং বিএনপির মধ্যে একটা মল্লযুদ্ধ চলতেছে। তা আমরা সেখানে মনে করি যে
গণভোট আগে হতে পারে, হলে সমস্যা কোথায়? আপনার ইলেকশন ডেতে যদি গণভোটও হলো আর ইলেকশনে যে ক্যান্ডিডেট ওই ভোটও হলো, সেখানে কিছু প্রবলেম ক্রিয়েট হয়। কারণ 300 আসনে এরা জনগণ যায় না, এগুলো হলো গডফাদার যায়। 300 আসনে বাংলাদেশে কোনো ভালো প্রার্থী নাই, ফলত এই গডফাদাররা মানুষকে আইনা অস্ত্র তাক করে বলবে যে জুলাই সনদের জন্য তুই ভোট দিবি না, ভোট কেন্দ্রে আসা যাবে না। ভোট কেন্দ্রে তারা ককটেল নিক্ষেপ করবে, গ্রেনেড নিক্ষেপ করবে। এই জন্য হলো সরকারের আগে নির্বাচন কমিশন, একটা অথর্ব মার্কা বাংলাদেশ একটা নির্বাচন কমিশন এই সরকার গঠন করেছে। এই নির্বাচন কমিশনের সক্ষমতা যাচাইয়ের জন্য আগে গণভোট দেওয়া যেতে পারে। সেই গণভোটের মধ্য দিয়ে একটা সুযোগ রয়েছে, সুযোগটা আমরা কাজে লাগাতে পারি। সেই সুযোগের মধ্য দিয়ে জনগণের মধ্যে প্রচার প্রচারণা করা যে আপনারা আসুন, আপনার ভবিষ্যৎ আপনি বুঝে দিন। একটা সুযোগ রয়েছে, আমরা এখনো বলতেছি না যে এই সুযোগ না হলে বাংলাদেশ হারিয়ে যাবে কোথাও। এবং এই যে জামায়াত ইসলামী হলো লোয়ার হাউসে যে পিয়ারের কথা নিয়ে এসেছে, আমরা মনে করি যে এগুলা সংস্কারের কথা বলে তারা মুখে, অন্তরে তাদের ভাওতাবাজি রয়েছে। আমরা আপার হাউসে, যেটা প্র্যাকটিক্যাল না, এই জন্য আমি জামায়াত ইসলামীকে বলবো যে আপনারা একটু সংস্কার বিষয়ে একটু বেশি করে পড়াশোনা করুন। আপনারা বড় বড় করে মাঠে গিয়ে স্লোগান দিলে হবে না, আপনাদের একটু পড়াশোনা করতে হবে। আপনাদের যথেষ্ট পড়াশোনা ঘাটতি রয়েছে। আপনারা সংস্কার প্রক্রিয়া যতগুলো মিটিং করেছেন, আলোচনা করেছেন, আপনারা যে সাইন করে দিয়েছেন, এই বিষয়ে কেন আমাদের কথা বলতে হলো? আপনাদেরকে আমরা আগের দিন যাই বুঝিয়েছি। আপনি রাজনীতির জনগণকে, আপনার দলীয় রাজনীতির জনগণের উপরে কেন আপনার দলীয় রাজনীতি নিয়ে যাচ্ছেন? এই জন্য তাদেরকে বলবো, তাদের সামনে যথেষ্ট একটা সুযোগ এসেছে। এমনি তারা 71-এর সময় একটা অনেক বড় আকাম করেছিল বাংলাদেশে, এই সময় তাদের সামনে সুযোগ এসেছে। এই সময় আপনারা জনগণের পক্ষে দাঁড়ান। আপনাদের সাথে এই যে এনসিপি কে পোলা বলা, ভাব বলা, এইসব ভাওতাবাজি বন্ধ করেন, আপনাদের যথেষ্ট হয়েছে।